রাস্তায় তাদের গাড়ি হঠাৎ পাংচার হয়ে যায় এবং বাধ্য হয়ে সবাইকে হেঁটেই সেফ হাউস পর্যন্ত ফিরতে হয়। কিন্তু এখন রাত হয়ে গিয়েছিল এবং এই অন্ধকারে বাইরে সব দিকে ওই হিংস্র রাক্ষসেরা ঘুরে বেড়াচ্ছিল। যখনই সেফ হাউসে থাকা লোকেরা তাদের বাইরে ঘুরে বেড়াতে দেখল, তারা একটা সেকেন্ডও নষ্ট না করে অ্যালার্ম বাজিয়ে দিল। এক মুহূর্তের মধ্যে পুরো বাড়ি সতর্ক হয়ে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা লোকেরা যতই দরজা ধাক্কাক না কেন, কিন্তু ভেতরে কেউ দরজা খুলল না, কারণ রাতে কে মানুষ আর কে রাক্ষস এটা কেউ জানত না। কিন্তু তারা কি জানত যে আসল রাক্ষসেরা তো চুপচাপ সামনে চলে এসেছে? হঠাৎ তাদের মধ্যে একটা রাক্ষস জুলির সাথে কথা বলতে লাগল। এটা দেখে জুলির সাথে সাথে অবাক হয়ে গেল। এ থেকে পরিষ্কার ছিল যে সে রাক্ষসের চালে ফেঁসে গেছে। ভাগ্য ভালো যে ডেপুটি শেরিফ সময় থাকতে ছেলেটার উপর গুলি চালিয়ে দিল, কিন্তু গুলি লাগার পরও তার কিছু হলো না। তখনই লিডার ন্যাড়া লোকটাকে সাথে সাথে দরজা খুলতে বলল এবং এইভাবে তাদের সবার প্রাণ বেঁচে গেল। কিন্তু ভেতরে ঢুকতেই জুলি এবং তার মাকে বেঁধে দেওয়া হলো, কারণ এখানে প্রতিটি নতুন আসা লোকের সাথে এটাই করা হতো, যাতে কোনো রাক্ষস তাদের রূপ ধরে ভেতরে ঢুকতে না পারে। কিছুক্ষণের মধ্যেই মা এবং মেয়েকে আলাদা আলাদা ঘরে বন্ধ করে দেওয়া হলো। তখনই লিডার জুলির মাকে বোঝালো যে ভয় পাওয়ার দরকার নেই, এখানে থাকা প্রতিটি মানুষ কোনো না কোনো দুর্ঘটনার কারণে এই শহরে ফেসেছে এবং তোমরা তো তাও ভাগ্যবান, কারণ এমন অনেক লোকও ছিল যারা মাঝ রাতে এই শহরে এসে ফেসে গেছে এবং কিছু বোঝার আগেই তারা ওই রাক্ষসদের খাবার হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে মহিলার নিজের চিন্তা ছিল না, বরং তার গাড়িতে ফেসে থাকা স্বামী এবং ছেলের চিন্তা ছিল। ওদিকে গাড়ির বাইরে এখনও রাক্ষসদের চিৎকার চেঁচামেচি থামছিল না। কেউ কেউ তো ধীরে ধীরে গাড়ির ছাদেও উঠে পড়েছিল। এমন পরিস্থিতিতে স্টিভ সবাইকে শান্ত থাকতে বলল। সে ভরসা দিল যে যতক্ষণ কবজওয়ালা পাথর নিজের জায়গায় ঝুলছে, ততক্ষণ কোনো রাক্ষস গাড়ির ভেতরে পা রাখতে পারবে না। আর সত্যি সত্যি কিছুক্ষণের মধ্যেই বাইরের সমস্ত আওয়াজ থেমে গেল আর চারিপাশে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। মনে হলো যেন বিপদ আপাতত কেটে গেছে, কিন্তু আসল বিপদ তো এখনও বাকি ছিল। হঠাৎ মাঝরাতে জিম উঠল এবং সে অজান্তেই কবজওয়ালা পাথরকে নিচে নামিয়ে নিল। ডাক্তার এটা দেখেই তাকে সাথে সাথে আটকাতে চাইল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। হঠাৎ ডাক্তারের ঘুম ভেঙে গেল এবং সে বুঝতে পারল যে এই সব কিছু ছিল একটা ভয়ঙ্কর স্বপ্ন। আসলে তারা রাতটা সহি সালামত কাটিয়ে ফেলেছে। সকাল হতেই বাকি লোকেরাও তাদের সাহায্যের জন্য ওখানে পৌঁছে গেল। সবাই তাদের বেঁচে থাকতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু বিপদ এখনও পুরোপুরি কাটেনি, কারণ এখন নতুন আসা মানুষদের একটা কঠিন সিদ্ধান্ত নিতে হতো। তাদের বেছে নিতে হতো যে তারা শহরের কোথায় থাকবে। একদিকে ছিল সেফ হাউস, যেখানে সব লোক একসাথে থাকত কিন্তু জায়গা কম ছিল, আর অন্যদিকে ছিল শহরের আলাদা আলাদা বাড়ি, যেখানে জায়গা বেশি ছিল তবে বিপদও ঠিক ততটাই বেশি ছিল। যদি লোকেরা শহরের বাড়িতে থাকার সিদ্ধান্ত নিত, তাহলে তাদের অন্ধকার হওয়ার আগে কবজওয়ালা পাথর চেক করতে হতো। আর যদি বাড়িতে বাচ্চা থাকে, তাহলে জানলাগুলোকে পেরেক দিয়ে বন্ধ করতে হতো, কারণ রাতে রাক্ষসরা প্রায়ই মানুষদের ভুলিয়ে ভালিয়ে দরজা খোলার চেষ্টা করত, আর বাচ্চারা তাদের কথায় তাড়াতাড়ি চলে আসত। এই কারণেই শহরে কড়া নিয়মও বানানো হয়েছিল। যদি কারোর গাফিলতিতে অন্য কারোর প্রাণ চলে যেত, তাহলে শাস্তি হিসাবে তাকে এক রাত টিনের ঘরে বন্ধ করে রাখা হতো। ওখানে কোনো কবচ থাকত না, অর্থাৎ ভেতরে যাওয়া লোকটার মৃত্যু প্রায় নিশ্চিত ছিল। এটা শুনে ট্যাবি জিজ্ঞাসা করল যে এই শাস্তি কতবার দেওয়া হয়েছে। পাদ্রী জানাল যে এখন পর্যন্ত এমনটা কখনো হয়নি, কিন্তু আজ রাতে প্রথমবার এমনটা হতে চলেছিল। সমস্ত নিয়ম বোঝানোর পর এবার জিমের পরিবারকে একটা বাড়ি বেছে নিতে হতো। সবার এটাই মনে হচ্ছিল যে 4 জন লোক শহরের কোনো বাড়িতে একসাথে থাকবে, কিন্তু তখনই তাদের মেয়ে জুলি বলে দিল যে সে একা সেফ হাউসে থাকবে। তার মনে হতো তার মম ড্যাড তার ছোট ভাইকে তার থেকে বেশি ভালোবাসে, এই জন্যই সে তাদের থেকে দূরে থাকতে চেয়েছিল। জুলির সিদ্ধান্ত শুনতেই জিম এবং ট্যাবি ঘাবড়ে গেল, কারণ তারা নিজেদের মেয়েকে নিয়ে খুব চিন্তিত ছিল। তাই দুজনে তাকে নিজেদের সাথে যাওয়ার জন্য রাজি করাতে লাগল। তখনই স্টিভ বলল যে অন্ধকার হতে চলেছে এবং সবাইকে যত তাড়াতাড়ি সম্ভব নিজের নিজের আস্তানায় ফিরে যাওয়া উচিত। স্টিভ তাদের ভরসা দিল যে তার ছেলেও সেফ হাউসে থাকে, তাই জুলি ওখানে একা হবে না এবং সে তার পুরো খেয়াল রাখবে। এরপর সব লোক নিজের নিজের রাস্তায় বেরিয়ে গেল, কারণ আজ রাতে শাস্তি দেবার সময় এসে গিয়েছিল। যে লোকটার গাফিলতিতে তার স্ত্রী এবং মেয়ে মারা গিয়েছিল, এখন তাকে তারই শাস্তি পেতে হতো। তাকে পুরো রাত কবচ ছাড়া টিনের ঘরে বন্দী থাকতে হতো, অর্থাৎ যদি রাক্ষসরা ওখানে পৌঁছে যায়, তাহলে সকাল পর্যন্ত তার বেঁচে থাকা অসম্ভব ছিল। স্টিভও কিছু করতে পারল না। সে শুধু দরজায় আরও 2টো তালা লাগিয়ে দিল এবং মনে মনে এটাই প্রার্থনা করতে লাগল যে সেই লোকটা কোনোভাবে সকাল পর্যন্ত বেঁচে ফিরুক। কিন্তু রাত হতেই সেই মানুষরূপী রাক্ষসেরা জঙ্গল থেকে বাইরে বেরিয়ে এলো।
ওদিকে সেই লোকটা ঘরের কোণে ভয়ে সিটিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু যেমনই সে চোখ তুলে দেখল সেই সমস্ত রাক্ষস তার ঘরের বাইরে জড়ো হয়ে গেছে, সেই মুহূর্তে তার অবস্থা এমন ছিল যেন কোনো শিকারীর মাঝে পড়ে গেছে। এখন তার কাছে বাঁচার কোনো রাস্তা ছিল না। অবশেষে সে হার মেনে মাটিতে বসে পড়ল এবং নিজের মৃত্যুর অপেক্ষা করতে লাগল। পরের দিন সকালে যখন স্টিভ সেই টিনের ঘর পর্যন্ত পৌঁছাল, তখন ভেতনের দৃশ্য দেখে তার চোখ কপালে উঠল। সেই হিংস্র রাক্ষসেরা ওই লোকটার শরীরকে খুব খারাপভাবে চিড়ে ফেরে ফেলেছিল। কিন্তু এই ভয়াবহ দৃশ্য দেখার পরও স্টিভ একটুও ঘাবড়াল না, কারণ সে এমন ভয়ঙ্কর দৃশ্য আগেও দেখেছে। কিন্তু এই ঘটনার পরও মৃত্যুর এই সিলসিলা থামল না। এবার বিষয়টা সরাসরি রেস্টুরেন্ট পর্যন্ত পৌঁছে গেল। জিমের পরিবার এইমাত্র এই শহরে এসেছিল, তাই স্টিভ তাদের রাতের নিয়ন বোঝাচ্ছিলই যে তখনই হঠাৎ সারার শ্বাস অদ্ভুতভাবে ফুলতে লাগল এবং পরের মুহূর্তেই তার হাতে ভয়ঙ্কর অক্ষরে কিল দ্য বয় ভেসে উঠল। পরিষ্কার ছিল যে এর কানেকশন কোনো না কোনোভাবে জিমের ছেলের সাথে যুক্ত ছিল, কিন্তু সে কিছু বুঝে ওঠার আগেই তার পুরো শরীর জোরে জোরে কাঁপতে লাগল এবং পরের মুহূর্তেই সে মাটিতে ছটফট করতে লাগল। কিন্তু ভয়ঙ্কর ঘটনা এখানেই শেষ হল না, কারণ সেই সময়ে সেফ হাউসের দিকে এমন কিছু ঘটছিল যা এর থেকেও বেশি ভয়াবহ ছিল। একটা লোক ক্রমাগত মাটিতে গভীর গর্ত খুঁড়ছিল, যেন সে আগে থেকেই কারোর কবর তৈরি করছে। যখন লিডার তাকে জিজ্ঞাসা করল যে সে আসলে এমন কেন করছে, তো সে উত্তর দিল যে শীঘ্রই এখানে আরও মৃত্যু হতে চলেছে। ভিক্টরের এই কথা শুনতেই লিডারের চোখ কপালে উঠল। কিছুক্ষণ পর ভিক্টর সরাসরি ইথানের কাছে পৌঁছে গেল। দুজনে আগে কখনো মেলেনি, তাও তাদের মধ্যে একটা অদ্ভুত কানেকশন ছিল, কারণ তারা দুজনেই সেই রহস্যময় সাদা জামাকাপড় পরা ছেলেটিকে দেখতে পাচ্ছিল, যা বাকি কোনো মানুষ দেখতে পাচ্ছিল না। ভিক্টর তাকে ছোটবেলা থেকেই দেখে আসছে এবং অনেকবার তার প্রাণও বাঁচিয়েছে, কিন্তু তারপর সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। এখন সেই ছেলেটা ইথানকে দেখতে পাচ্ছিল, আর এর মানে পরিষ্কার ছিল যে কোনো বড় বিপদ আসতে চলেছে। এটাই ভেবে ভিক্টর ঠিক করল তাকে এই রহস্যের গভীরে যেতে হবে, এবং যেমনটা সে ভেবেছিল, জঙ্গলে পৌঁছতেই সে সেই ছেলেটিকে আবার দেখতে পেল, কিন্তু পরের মুহূর্তেই সে আবার অদৃশ্য হয়ে গেল। ভিক্টরের মনে হল হয়তো সে পাশের কোনো গাছের খোঁড়লে লুকিয়ে আছে, কারণ ওই এলাকায় এমন অনেক গাছ ছিল আর কেউ জানত না যে তার ভেতরের রাস্তা কোথায় যায়। ঠিক তখনই ভিক্টর মাটি থেকে একটা পাথর তুলল, তার ওপর একটা হাসি মুখ আঁকল এবং ইথানের সামনেই সেটা সেই গাছের খোঁড়লে ছুঁড়ে দিল। কিন্তু পরের মুহূর্তেই না জানি কিভাবে সেই পাথরটা আবার তাদের কাছে এসে পড়ল। এটা দেখে ভিক্টর নিজেও চমকে গেল। সে জানালো যে সে আগেও এমন অনেক গাছ দেখেছে, কিন্তু এমন রহস্যময় গাছ সে আগে কখনো দেখেনি। এতটুকু বলতেই তার মাথায় তীব্র যন্ত্রণা হতে লাগল এবং সে হঠাৎ কোনো বড় বিপদের আভাস পেল। অন্যদিকে জিম এবং তার স্ত্রী জানতে পারল যে তাদের ছেলে নিখোঁজ। দুজনে ঘাবড়ে গিয়ে তাকে খুঁজতে জঙ্গলের দিকে ছুটল, কিন্তু ওখানে পৌঁছতেই তাদের একদল বুনো কুকুর ভিড়ে ফেলল। আক্রমণ জাস্ট হতেই যাচ্ছিল যে তখনই আসলে ওই গুলিটা ভিক্টর চালিয়েছিল, যাতে সঠিক সময় ওই দুজনের প্রাণ বাঁচানো যায়। তখনই জিম এবং তার স্ত্রীর নজর ইথানের উপর পড়ল, যে ভিক্টরের সাথে ছিল। তাকে সহি সালামত দেখে দুজনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এক মুহূর্তের জন্য তাদের মনে হলো হয়তো বিপদ কেটে গেছে, কিন্তু তাদের একটুও আন্দাজ ছিল না যে আসল বিপদ তো এখনও আসতে বাকি। ওদিকে সারা এখন জ্ঞানে ফিরে এসেছিল, কিন্তু ভয়ের চোটে সে ডাক্তারকে তার শরীরে ভেসে ওঠা ওই অদ্ভুত দাগগুলোর ব্যাপারে কিছু বলেনি। কিন্তু এই নীরবতাই তার সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ালো, কারণ ওই ভয়ের কারণেই রাক্ষসেরা আরও একবার তার মস্তিষ্কের ওপর কবজা করে নিল। রাত হতেই সারা চুপিসারে একটা রোগীর কাছে পৌঁছল এবং একটা মুহূর্ত নষ্ট না করে একটা সুচালো জিনিস সরাসরি তার ঘাড়ে ফুটিয়ে দিল। এরপর সে নিজের সাথে নিজে কথা বলতে লাগল, যেন কোনো অদৃশ্য রাক্ষসের সাথে কোনো চুক্তি করছে। কিছুক্ষণ পর যখন নার্স ওয়ার্ড চেক করতে এলো, তখন রোগীর লাশ দেখে তার চোখ কপালে উঠল। সে ভয়ের চেপে দৌড়াতে লাগল, কিন্তু ঘুরতেই সে দেখল যে মেইন দরজা খোলা ছিল আর ওই ভয়ঙ্কর রাক্ষসেরা খুব আরামসে ভেতরে চলে আসছিল। পরের দিন সকালে যখন শরিফের সহযোগী নিজের টিম নিয়ে ওখানে পৌঁছাল, তখন সে দেখল যে কবজওয়ালা পাথর মাটিতে পড়ে আছে। পুরো ঘর মানুষের লাশে ভরা ছিল, আর সেই নার্সও ওই রাক্ষসদের শিকার হয়ে গেছে। কিন্তু কেউ স্বপ্নেও ভাবেনি যে এই সব কিছুর পেছনে আর কেউ নয়, বরং সারাই ছিল। অন্যদিকে সারা চুপচাপ ইথানের বাড়ির বাইরে পৌঁছে গিয়েছিল। তার বিশ্বাস ছিল যদি সে ইথানকে মেরে ফেলে তাহলে সে শয়তানের সাথে করা নিজের চুক্তি পূরণ করে নেবে, আর বদলে সে এই অপয়া জায়গা থেকে মুক্তি পেয়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই চালাকি করে তাকে ভুলিয়ে ভালিয়ে নিজের সাথে আসার জন্য রাজি করালো, কিন্তু তার একটুও আন্দাজ ছিল না যে তার এই পাগলামি তার জীবনের সবচেয়ে বড় ভুল হতে চলেছে।
শীঘ্রই সে ছেলেটাকে একটা শুনশান ফার্ম হাউসের দিকে নিয়ে এলো, কারণ তার প্ল্যান ছিল যদি সে ইথানকে খোলা মাঠে মারে তাহলে পুরো দোষ রাতে বেরোনো রাক্ষসদের ওপর চাপানো সহজ হবে। কিন্তু যেমনই সে ছেলেটার উপর আঘাত করতে যাবে ঠিক সেই মুহূর্তেই তার ভাই ওখানে পৌঁছে গেল। সারার মনোযোগ সরে যেতেই ইথান সুযোগ বুঝে সাথে সাথে নিজেকে ছাড়ালো এবং ওখান থেকে পালিয়ে গেল। ওদিকে তার ভাই সারাকে ধরে আটকাতে লাগলো যাতে সে কোনো পাগলামি না করে বসে, কিন্তু হাতাহাতির সময় সারা ভুল করে নিজেরই ভাইয়ের গলা কেটে দিল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এটা ছিল যে সেই মুহূর্তেই পাদ্রী এই সব নিজের চোখে দেখে নিল, কিন্তু সে সারাকে আটকানোর চেষ্টা করল না। সে শুধু দাঁড়িয়ে তাকে একদৃষ্টে দেখতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই পুরো ফার্মের লোকেদের ভিড় জমে গেল, কিন্তু ওখানে না সারা ছিল না পাদ্রী। মাটিতে শুধু একটা লাশ পড়েছিল, যা দেখে পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ল, কারণ সবাই জানত যে রাক্ষসরা দিনে আক্রমণ করে না। তাহলে শেষ পর্যন্ত এই খুনটা করল কে? সবচেয়ে অদ্ভুত ব্যাপার এটা ছিল যে পাদ্রী সারাকে দেখেছিল, কিন্তু তাও সে ইচ্ছে করে তার নাম লুকালো। অর্থাৎ এর মানে পরিষ্কার ছিল যে কিছু না কিছু গড়বড় অবশ্যই আছে। ভিড় শান্ত করার জন্য সে বলল যে সে সারাকে জঙ্গলের দিকে পালাতে দেখেছে, আর হতে পারে যে এই সব কিছুর পেছনে তারই হাত আছে। এটা শুনতেই স্টিভ ভরসা দিল যে সারা যেমনই ফিরে আসবে সে সাথে সাথে তাকে হেফাজতে নিয়ে নেবে। স্টিভের কথা শুনে লোকেরা কিছুটা শান্ত হল এবং ধীরে ধীরে ওখান থেকে চলে গেল। কিন্তু কারোর একটুও আন্দাজ ছিল না যে চার্চের নিচে তৈরি তওখানায় সেই পালিয়ে যাওয়া সারাই বন্দী ছিল। আসলে শহরের নিয়ম অনুযায়ী সারাকেও টিনের ঘরে বন্ধ করে শাস্তি দেওয়া উচিত ছিল, কিন্তু পাদ্রী তাকে ওখানে পাঠানোর বদলে চুপচাপ কিডন্যাপ করে নিয়েছিল, কারণ তার উদ্দেশ্য সারাকে বাঁচানো ছিল না, বরং এই অপয়া জায়গা থেকে বেরোনোর রাস্তা খোঁজা ছিল। সে জানত যে সারা রাক্ষসদের সাথে কথা বলতে পারে, আর হয়তো সেই তাকে বাইরে বেরোনোর রাস্তা বলতে পারবে। যখন সারা বুঝতে পারল যে পাদ্রী অনেক কিছু জেনে গেছে, তখন সে একটা বড় রহস্য ফাঁস করল। তার কথা অনুযায়ী যদি তারা রাক্ষসদের শর্ত মেনে নেয় তাহলে শহরের লোকেরা বেঁচে বাইরে বেরোতে পারবে। এটা শুনে পাদ্রী চোখ কপালে উঠল। এর আগে সে আরও কিছু জিজ্ঞাসা করতে পারত। হঠাৎ সারার শরীর জোরে জোরে কাঁপতে লাগল। সে ঘাবড়ে গিয়ে পাদ্রীর কাছে কাগজ আর পেন চাইল। কিছু মুহূর্তের মধ্যেই সে একটা অদ্ভুত ড্রয়িং বানিয়ে ফেলল, কিন্তু যখন পাদ্রী সেই কাগজে তৈরি চিহ্ন দেখল তখন তার পায়ের তলার মাটি সরে গেল। ড্রয়িংটা দেখেই তার কিছু মনে পড়ল, আর সে আর দেরি না করে সরাসরি সেই জায়গায় পৌঁছাল যেখানে সে বহু বছর আগে একটা থলি পুঁতেছিল। মাটি খুঁড়তেই সে সেই থলিটা সত্যি ওই জায়গায় চাপা পড়ে থাকতে দেখল, যার ভেতরে একটা রক্তে ভেজা কাপড় লুকোনো ছিল। আর সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় এটা ছিল যে সারা যে অদ্ভুত চিহ্নটা বানিয়েছিল সেটা হুবহু সেই স্ন্যাক র্যাপারের সাথে ম্যাচ করছিল যা ব্যাগে পাওয়া গিয়েছিল। এখন বিষয়টা ধীরে ধীরে পরিষ্কার হতে লাগছিল। আসলে এই শহরে আসা প্রতীকী মানুষ নিজের সাথে কোনো না কোনো এমন রহস্য নিয়ে এসেছিল যা এই রহস্যময় জায়গার সাথে যুক্ত ছিল। যখন পাদ্রী এই সমস্ত প্রশ্নের জালে জড়িয়েছিল তখনই এই ভয়ঙ্কর শহরে একটা নতুন মানুষ এসে পৌঁছাল, কিন্তু কারোর আন্দাজ পর্যন্ত ছিল না যে তার এন্ট্রির সাথেই পুরো গল্প একটা বিপজ্জনক মোড় নিতে চলেছে। আসলে সেই লোকটা রাস্তায় কারের ভেতরেই ঘুমিয়ে পড়েছিল। কিন্তু যেমনই তার চোখ খুলল তখন সে দেখল যে ড্রাইভার নিখোঁজ। সে কিছু বুঝে ওঠার আগেই স্টিভ ওখানে পৌঁছে গেল এবং একটা শব্দ না বলে তাকে গাড়ি থেকে হাতকড়া দিয়ে বেঁধে দিল। বেচারা এখনও পর্যন্ত আন্দাজও করতে পারেনি সে কোন ভয়ঙ্কর জায়গায় এসে ফেসেছে। কিছুক্ষণের মধ্যেই তাকে সরাসরি সেফ হাউসে নিয়ে যাওয়া হলো, কিন্তু ওখানকার লোকেরাও কম অদ্ভুত ছিল না। তারা আর দেরি না করে তাকে বেঁধে দিল। আসলে এই শহরের একটা অত্যন্ত কড়া নিয়ম ছিল, যে কোনো নতুন মানুষ এখানে পৌঁছাতো তাকে প্রথম রাত বাকি লোকেদের থেকে আলাদা বন্ধ করে রাখা হতো, কারণ এই জায়গায় প্রথম রাতটাকে সবচেয়ে বিপজ্জনক মনে করা হতো। সকাল হতেই লিডার তাকে নিজের কাছে বসালো এবং এই শহরের ভয়ঙ্কর রহস্যগুলো বলতে শুরু করল। সে বলল যে যেমনই সূর্য ডোবে জঙ্গল থেকে বিপজ্জনক রাক্ষস বাইরে বেরিয়ে আসে এবং তারপর তারা পুরো রাত মানুষদের শিকার করে যতক্ষণ না পরের সকাল হচ্ছে। সবাই ভেবেছিল এটা শুনে সেই লোকটা খুব ভয় পেয়ে যাবে, কিন্তু উল্টো সে হাসতে লাগল। আসলে সেই লোকটা, যার নাম জেড ছিল, এটিকে তার ট্রাভেল কোম্পানির বানানো কোনো সার্ভাইভাল গেম ভাবছিল। তার মনে হচ্ছিল যদি সেই গেমটা জিতে যায় তাহলে সে কোনো বড় পুরস্কার পাবে। এই লোভেই সে সেই দিনই সূত্র খোঁজা শুরু করে দিল। কিছুক্ষণ পর সে একটা পুরনো তহখানা পর্যন্ত পৌঁছে গেল, আর তার মনে হলো হয়তো বাইরে বেরোনোর রাস্তা এখানেই লুকানো আছে। কিন্তু যেমনই সে ভেতরে গেল সে দরজার পেছনে একটা লাশ পড়ে থাকতে
দেখল। জেড ঘাবড়ে গিয়ে নিচে পড়ে গেল, কিন্তু যখন সে আবার উঠে দেখল তখন লাশ গায়েব হয়ে গিয়েছিল। তার জায়গায় শুধু একটা অদ্ভুত চিহ্ন পড়েছিল। এটা দেখে জেড সাথে সাথে ওখান থেকে পালিয়ে গেল, কিন্তু তার মন এখনও সেই দৃশ্যটাকে সত্যি বলে মানতে তৈরি ছিল না। তার মনে হচ্ছিল তহখানায় যে লাশটা দেখা গিয়েছিল সেটা হয়তো শুধু তার ভ্রম ছিল। কিন্তু শেরিফের সহযোগী যেমনই তাকে কবরস্থানে নিয়ে গেল, তখন জেডের চোখের সামনে এই শহরের ভয়ঙ্কর সত্যিটা প্রকাশ পেয়ে গেল। কারণ ওখানে দাফন করা লোকটা আর কেউ নয়, বরং সেই ড্রাইভারই ছিল যে তাকে এখানে ছেড়ে গায়েব হয়ে গিয়েছিল। এটা দেখে জেড পুরোপুরি অবাক হয়ে গেল। তার অবস্থা খারাপ হতে দেখে শেরিফ তাকে সাথে সাথে স্টেশনে নিয়ে এলো। ওখানে পৌঁছে এসে বলল যে এই শহরের সবচেয়ে বিপজ্জনক শত্রু শুধু রাতে ঘুরে বেড়ানো রাক্ষসেরা নয়, বরং মানুষের ভেতরে বসে থাকা ভয়। কারণ ওই ভয়ই লোকেদের দিয়ে এমন ভুল করিয়ে দেয় যা তাদের মৃত্যুর আরও কাছে নিয়ে যায়। তাই যদি সত্যিই এখান থেকে বেরোতে হয় তাহলে সবচেয়ে আগে মাথা ঠান্ডা রাখতে হবে। এতটুকু বলতেই রেডিও থেকে হঠাৎ আওয়াজ আসতে লাগলো। সেটা শুনতেই জেডের মাথায় একটা নতুন আইডিয়া এলো। কারণ জেড পেশায় একজন ইঞ্জিনিয়ার ছিল, তাই সে সাথে সাথে রেডিও তুলে বাইরে পালালো। তার মনে হলো যদি সে এই রেডিওটা ঠিক করে দিতে পারে তাহলে হয়তো বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ করা যেতে পারে। কিন্তু সে এই কাজটা একা করতে পারত না। এই জন্যই সে সাথে সাথে জিমের বাড়ি পৌঁছালো, কারণ এই ধরনের সিস্টেমের সবচেয়ে বেশি বোঝাপড়া তারই ছিল। যেমনই সে নিজের প্ল্যান জানালো তখন জিম কোনো দ্বিধা না করে তার সাথ দিতে রাজি হয়ে গেল। দুজনে রেডিওটাকে কোনো উঁচু জায়গায় নিয়ে গিয়ে সিগন্যাল টেস্ট করার সিদ্ধান্ত নিল। কিন্তু তার আগে জেড ভাবল রেডিওর শক্তি বাড়াতে হবে। এই জন্যই সে আবার সেই জায়গায় গেল যেখানে তার কার প্রথমবার পাওয়া গিয়েছিল। ওখান থেকে সে গাড়ির ভেতরের যত কাজের পার্টস ছিল সব খুলে নিল এবং সেগুলো দিয়ে একটা টেম্পোরারি অ্যান্টেনা তৈরি করে নিল। এরপর জেড এবং জিম শহরের সবচেয়ে উঁচু জায়গায় পৌঁছালো। অ্যান্টেনা টেস্ট করার জন্য জিম সাথে সাথে গাছে চড়ে বসল। যেমনই মনে হচ্ছিল সবকিছু তৈরি, তখনই হঠাৎ গাছ থেকে একটা রক্তের ধারা বইতে লাগলো। যেমনই সে উপরে তাকালো তখনই তার চোখ কপালে উঠল। গাছের ডালে ডালে অনেক লাশ ঝুলছিল, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এটা ছিল যে সেই রহস্যময় চিহ্ন আবার তার সামনে চলে এসেছিল। সে কিছু বুঝে ওঠার আগেই একটা গুলি তার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল। জেড সাথে সাথে প্রাণ বাঁচাতে পালালো, কিন্তু আক্রমণকারী ছায়া তার পেছনেই পড়ে রইল। কিছু দূর গিয়েই জেড মাটিতে পড়ে গেল এবং পরের মুহূর্তেই সেই ছায়া তার ঠিক সামনে চলে এলো। যেমনই সে তার উপর আক্রমণ করতে যাবে তখনই হঠাৎ তার চারিপাশের পুরো পরিবেশ আবার নর্মাল হয়ে গেল। তার শরীরে লাগা রক্ত হঠাৎ গায়েব হয়ে গেল। এটা দেখে পরিষ্কার মনে হচ্ছিল যে জেডের আরও একবার কোনো ভয়ঙ্কর ভ্রম হয়েছিল, কিন্তু এবার সে এতটাই খারাপভাবে ভয় পেয়ে গিয়েছিল যে টেস্ট পুরো হওয়ার আগেই ওখান থেকে পালিয়ে গেল। কিন্তু তার একটুও আন্দাজ ছিল না যে তার চলে যেতেই রেডিও অবশেষে সিগন্যাল ধরে ফেলেছিল। যদিও সিগন্যাল খুব দুর্বল ছিল, কিন্তু এতটুকু প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল যে তার প্ল্যান সত্যিই কাজ করছিল। কিছুক্ষণের মধ্যেই পুরো শহরে অন্ধকার নেমে এলো এবং সব লোক নিজের নিজের বাড়িতে গিয়ে লুকিয়ে পড়ল। কিন্তু সেই সময় সেফ হাউসে একটা বড় বিপদ এসে গেল। রাতের বেলা যখন বাকি লোকেরা গভীর ঘুমে ঘুমাচ্ছিল তখনই ওখানে থাকা একটা লোক চুপিসারে উঠল এবং সে গিয়ে জানলার পর্দা সরিয়ে দিল। বাইরে একটা সুন্দর মহিলা দাঁড়িয়েছিল যে লোকটাকে দেখে অদ্ভুত উপায়ে হাসছিল। তার সৌন্দর্য দেখেই লোকটার লালসা জেগে উঠল। সে একটা মুহূর্তও না ভেবে জানলা খুলে তাকে ভেতরে ডেকে নিল। সে কি জানত যে তার এই বোকামি পুরো শহরের ওপর একটা নতুন বিপদ হয়ে ভেঙে পড়তে চলেছে। যেমনই দুজনে কাছে এলো সেই সুন্দর মেয়ের আসল রূপ সামনে চলে এলো। তার হাত থেকে সূচালো নখ বেরিয়ে এলো এবং পরের মুহূর্তেই সেই লোকটার জিভ কেটে নিল। লোকটাকে মারার পরও সে ওখানেই থামল না, সে আবার মানুষের রূপে ফিরে এলো। কিন্তু পরের শিকার খোঁজার বদলে সে একে একে বাড়ির সমস্ত দরজা এবং জানলা খুলে দিল যাতে বাকি রাক্ষসরাও আরামসে ভেতরে আসতে পারে। ওদিকে বাড়ির ভেতরে ঘুমানো লোকেরা এখনও আসতে থাকা বিপদ সম্পর্কে পুরোপুরি বেখবর ছিল। তখনই ঘরের ভেতর থেকে একটা অদ্ভুত আওয়াজ এলো। আওয়াজ শুনে ম্যারি ঘাবড়ে গিয়ে ভেতরে দেখতে গেল, কিন্তু যেমনই সে ঘরের কাছে পৌঁছল তখনই হঠাৎ দরজা পেছন থেকে বন্ধ হয়ে গেল। এখন পরিষ্কার ছিল যে সে রাক্ষসদের জালে ফেসে গেছে। ওদিকে নিচের লোকেরা তখনও কথাই ব্যস্ত ছিল যে তখনই রক্তের একটা ফোঁটা সরাসরি ন্যাড়া লোকটার উপর গিয়ে পড়ল। সে গালি দিতেই যাচ্ছিল যে তখনই তার নজর ওপরে দাঁড়িয়ে থাকা সেই ভয়ঙ্কর রাক্ষসের ওপর পড়ল। যেমনই জানা গেল যে রাক্ষসেরা সেফ হাউসে ঢুকে পড়েছে তখন পুরো বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ল। লোকেরা প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক দৌড়াতে লাগল, যেখানে রাক্ষসেরা কোনো তাড়াহুড়ো না করে আরামসে তাদের শিকার করছিল। এখন পরিষ্কার ছিল যে সেফ হাউসও সুরক্ষিত রইল না। এই জন্যই লিডার সাথে সাথে সিদ্ধান্ত নিল যে যত লোক বাঁচতে পারে তাদের স্টিভ পর্যন্ত পৌঁছানো হোক।
ওদিকে অ্যালিস যখন সে বাইরে বেরোল তখন সামনের দৃশ্য দেখে তার চোখ কপালে উঠল। পুরো সেফ হাউস তছনছ হয়ে গিয়েছিল আর মেঝেতে সব দিকে লাশ ছড়িয়েছিল। অ্যালিস কিছু বুঝে ওঠার আগেই একটা রক্তে মাখামাখি রাক্ষস তার দিকে এগোতে লাগল। ভাগ্য ভালো যে অ্যালিস একটা সেকেন্ডও নষ্ট করেনি। সে সাথে সাথে জানলার কাঁচ ভাঙল এবং সরাসরি সেফ হাউস থেকে নিচে ঝাঁপ দিল, কিন্তু মাটিতে পড়তেই তার একটা হাত ভেঙে গেল। যদিও অত্যন্ত তীব্র যন্ত্রণা সত্ত্বেও সে থামতে পারত না, কারণ পেছনে অনেক রাক্ষস তার দিকে এগোচ্ছিল। নিজের বন্ধুর সাহায্যে অ্যালিস কোনোভাবে পালিয়ে একটা ছোট ঘরে লুকিয়ে পড়ল। এখন তাদের কাছে বাঁচার শেষ আশা শুধু কবজওয়ালা পাথরটা ছিল, যা হয়তো তাদের সকাল পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারত। ঠিক সেই সময় শহরে থাকা স্টিভের সামনেও একটা বড় রহস্য ফাঁস হয়ে গিয়েছিল। আসলে পাদ্রী কবুল করে নিল যে সারা তারাই বন্দিশালায় আছে এবং সে নিজে তাকে লুকিয়ে আটকে রেখেছে, কারণ সারাই একমাত্র মানুষ যে কোনোভাবে ওই রাক্ষসদের সাথে কথা বলতে পারে। আর হতে পারত যে সেই এই অপয়া শহর থেকে বেরোনোর রাস্তাও জানত। পাদ্রীর কথা শুনে স্টিভ এক মুহূর্তের জন্য পুরোপুরি চমকে গেল। সে তাকে কিছু জিজ্ঞাসা করতেই যাচ্ছিল যে তখনই হঠাৎ বাইরে থেকে হর্নের আওয়াজ শোনা গেল। যখন দুজনে দৌড়ে বাইরে এলো তখন তারা দেখল যে লিডার কিছু লোককে নিয়ে শহরে পৌঁছে গেছে। তাদের মুখ দেখেই পরিষ্কার বোঝা গেল যে সেফ হাউসে খুব খারাপ কিছু ঘটে গেছে। তারা কোনো প্রশ্নোত্তর না করে ফটাফট গাড়ি থেকে লোকেদের নামালো, কিন্তু বাইরে ঘন অন্ধকার ছিল। পাদ্রী সবে ভেতরে ফিরছিলই যে তখনই একটা রাক্ষস তার উপর আক্রমণ করে দিল। স্টিভ সাথে সাথে গুলি চালাল এবং কোনোভাবে পাদ্রীকে টেনে ঘরের ভেতরে নিয়ে এলো, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তার শরীর থেকে খুব বেশি রক্ত বেরিয়ে গিয়েছিল এবং কিছু মুহূর্ত পরেই পাদ্রী ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আর এই দুর্দান্ত সাসপেন্সের সাথেই আমাদের গল্প শেষ হয়। আর এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।